আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য 6 ফিগার স্যালারির প্রয়োজন নেই। আর্থিকভাবে নিরাপদ এমন অনেক মানুষ আছেন যারা খুব বেশি বেতন পান না, কিন্তু তারা জানেন যে টাকাকে কিভাবে নিজের জন্য কাজে লাগাতে হয়। এই স্কিলটা তারা আয়ত্ত করেন। আজকের ভিডিওতে আমরা ঠিক সেটাই দেখব, যে কিভাবে মান্থ বাই মান্থ প্ল্যান ফলো করে মাত্র 6 মাসের মধ্যে আপনি আপনার আর্থিক জীবনকে বদলাতে শুরু করতে পারেন। এটা সেই ব্লুপ্রিন্ট যেটা হাজার হাজার মানুষকে পেচেক টু পেচেক জীবনযাপনের পরিবর্তে প্রকৃত সম্পদ অর্জনে সাহায্য করেছে। প্রথম মাস দিয়ে শুরু করা যাক। আপনি অস্ট্রিচ ইফেক্টের নাম শুনেছেন? এটা একটা সাইকোলজিক্যাল বায়াস, যেখানে মানুষ সচেতনভাবে এমন সব তথ্য এড়িয়ে যায় যেগুলো তাদেরকে আনকমফোর্টেবল ফিল করায়, বিশেষ করে যখন অর্থ সংক্রান্ত বিষয় আসে। এরকম মাঝে মাঝে হয় না যে যে মাসে বা যে সপ্তাহে আপনি বেশি খরচ করে ফেলেন, অ্যাকাউন্ট চেক করতে ইচ্ছে করে না বা ব্যালেন্স দেখতে ইচ্ছে করে না, চেক করলেও অনেক দেরিতে চেক করা হয়। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। বেশি খরচ করে ফেলার পর অনেকে ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইগনোর করেন। বেশি খরচ করে ফেলার পর আমরা অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা দেখতে পাবো, স্বাভাবিকভাবেই সেটা দেখতে আমাদের ভালো লাগবে না, সেজন্যই আমরা ডিলে করি। এটাই হচ্ছে অস্ট্রিচ ইফেক্ট। কিন্তু সমাধান না করে সমস্যাকে এড়িয়ে চললে সেই সমস্যা আরো বাড়তে থাকে। ছোট সমস্যা একসময় অনেক বড় সমস্যায় পরিণত হয় এবং কিছু বুঝে ওঠার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু এড়িয়ে না গিয়ে সমস্যার মুখোমুখি হলে বা আর্থিক পরিস্থিতির মুখোমুখি হলে অনেক কিছু বদলে যেতে পারে। ক্ল্যারিটি অ্যাংজাইটিকে রিপ্লেস করে। এই পর্যায়ে আপনাকে 4টি সংখ্যা সম্পর্কে জানতে হবে। প্রথমটি হচ্ছে আপনার নেট ইনকাম, দ্বিতীয়ত আপনার ফান্ডামেন্টাল এক্সপেন্স, ভাড়া, বিল, খাবার দাবার, গ্রসারিজ, ট্রান্সপোর্টেশন, অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রার জন্য আপনার মৌলিক যে কোনো খরচ। থার্ডলি, যে কোনো অ্যামাউন্টের মানি যেগুলো সেভিংস এবং ইনভেস্টমেন্ট খাতে যাচ্ছে। ফিউচার ইউ, অর্থাৎ ভবিষ্যৎ আপনি গঠনের জন্য যে অ্যামাউন্ট যাচ্ছে সেই অ্যামাউন্ট সম্পর্কেও আপনার পরিষ্কার একটা ধারণা থাকতে হবে। এবং ফাইনালি আপনার খরচ। প্রথমে আপনি আপনার খরচের দিকে যখন তাকাবেন তখন কিছুটা আনইজি ফিল করতে পারেন, কারণ এতদিন আপনি আপনার খরচের ব্যাপারে যা মনে করতেন, হিসাব করার পর দেখতে পাবেন যে আপনি তার চেয়ে অনেক বেশি খরচ করেন। বাইরে রেস্টুরেন্টে গিয়ে বা ফুড পান্ডায় ঘরে বসে খাওয়ার পেছনে আপনি যে টাকা খরচ করেন, নেটফ্লিক্স, চরকি সহ বিভিন্ন সাবস্ক্রিপশনের পেছনে আপনার যে টাকা যায়, তারপর অনলাইন শপিং তো আছেই। এই বিষয়গুলোর পেছনে আপনার আয়ের একটা বড় অংশ চলে যায় এবং কি পরিমাণ টাকা আপনি এইগুলোর পেছনে খরচ করেন সেই বিষয়ে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। এবার দ্বিতীয় মাসে চলে আসি। এই মাসে আপনার 1 মাসের ফান্ডামেন্টাল এক্সপেন্স সেভ করতে হবে। প্রথম মাসে আপনি যে ফান্ডামেন্টাল এক্সপেন্স ক্যালকুলেট করবেন, ফর এক্সাম্পল এটা যদি 2000 টাকা হয়, তাহলে এই 2000 টাকাই হবে আপনার দ্বিতীয় মাসে সঞ্চয়ের লক্ষ্যমাত্রা। এখানে বলে রাখি, এই মতামতগুলোর কোনোটাই কিন্তু আমার নয়। আমি ভিডিওতে যে লেসনগুলো শেয়ার করি সেগুলো ম্যাক্সিমাম কোনো বই থেকে অথবা কোনো এক্সপার্টদের মতামত। সো আজকেও আমি সেটাই করছি। ব্যাক টু দ্য পয়েন্ট, দ্বিতীয় মাসে পুরো 1 মাসের ফান্ডামেন্টাল কস্ট সেভ করার কথা বলা হচ্ছে। এটা রিয়েলি অনেক কঠিন, কিন্তু এই একটা পদক্ষেপ আপনাকে সেই সব মানুষদের কাতারে নিয়ে যাবে যারা তাদের অর্থের উপর নিজে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে। মজার বিষয় হচ্ছে, এই পর্যায়ে অনেক মানুষই পৌঁছাতে পারে না এই কারণে নয় যে তারা তাদের খরচ কমাতে পারছে না, বরং এই কারণে যে তাদের ব্রেন এটাকে মেনে নিতে পারে না। তাদের ব্রেন এটার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, লড়াই শুরু করে। ব্রেন বলে 1 মাসের ফান্ডামেন্টাল এক্সপেন্স সেভ করা তো অসম্ভব ব্যাপার, তাহলে আমি চলবো কিভাবে? আসলে বিষয়টা হচ্ছে যে মানুষ সবসময় তাৎক্ষণিক তৃপ্তি চায়, যার ফলে সেভিংসটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। এখানে একটি উদ্ধৃতি উল্লেখ করা যেতে পারে, ইউ আর নট ডিপ্রাইভিং ইউর সেলফ, ইউ আর বাইং ফ্রিডম। মানে সঞ্চয় করে আপনি নিজেকে বঞ্চিত করছেন না, বরং আপনি স্বাধীনতা কিনছেন। সাময়িকভাবে একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আপনার জন্যই ভালো হবে। এটা এখানে বোঝানো হচ্ছে। এই মাসে আপনি চেক করে দেখেন যে আপনি কোন ধরনের সাবস্ক্রিপশনগুলো কম ব্যবহার করেন, সেগুলোকে বাতিল করে দেন। বাইরে খাওয়ার পরিবর্তে ঘরে রান্না করেন। অপ্রয়োজনীয় কেনাকাটা, অনলাইন শপিং বন্ধ করে দেন। মনে রাখবেন যে এই মাসে আপনি যে কষ্টটা করছেন, আপনার যে কষ্টটা হচ্ছে, সেটা ক্ষণস্থায়ী। যদি 1 মাসের মধ্যে আপনার ফান্ডামেন্টাল কস্টের পুরো অ্যামাউন্টটা জমানো কঠিন বলে মনে হয়, অসম্ভব বলে মনে হয়, তাহলে সময়টাকে একটু বাড়িয়ে নিন, 2 মাস বা 3 মাস করে নিন। কিন্তু নিজের সাথে সৎ থাকতে হবে।
অপ্রয়োজনীয় খরচ করার জন্য আপনি সময় বাড়াবেন না। মনে রাখবেন আপনি এই কাজটা যত দ্রুত করতে পারবেন ততই আপনার জন্য ভালো। তৃতীয় মাসে চলে আসি। এই মাসে আপনি আপনার খারাপ ঋণগুলো নিয়ে কাজ করবেন এবং ইমার্জেন্সি ফান্ড গঠন করা শুরু করবেন। বেশিরভাগ মানুষ একই সাথে সঞ্চয় করতে থাকে এবং ঋণ পরিশোধ করতে থাকে, কিন্তু একসময় গিয়ে তারা সেটা পেরে ওঠে না, বন্ধ করে দেয়। এর কারণ সম্ভবত তারা সব ধরনের ঋণকে সমানভাবে দেখে এবং তারা জানে না যে কোনটা আগে শুরু করতে হবে। সব লোন কিন্তু খারাপ লোন না। প্রথমে এটা আগে বুঝতে হবে এবং লোন বা ঋণের ধরনকে আলাদা করতে হবে। কিছু লোন আছে যেগুলো ভালো লোন, যেমন স্টুডেন্ট লোন, বিজনেস লোন, এগুলোকে ভালো লোন হিসেবে বিবেচনা করা হয়। আবার ক্রেডিট কার্ড, বিভিন্ন ধরনের কনজিউমার লোন, এগুলোকে ব্যাড লোন হিসেবে দেখা হয়। এগুলো আপনাকে সামনে এগিয়ে যেতে বাধা দিচ্ছে। আপনি কি করবেন? ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে আপনার লোনগুলোকে প্রথমে র‍্যাঙ্ক করতে হবে। হাই ইন্টারেস্ট রেটের লোনগুলো আপনি আগে পরিশোধ করবেন। যে লোনগুলোর জন্য আপনাকে বেশি ইন্টারেস্ট পে করতে হচ্ছে, সেই ধরনের লোন আপনি আগে পরিশোধ করে ফেলবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি এক ধাপে কত টাকা জমাবেন? প্রথম মাসে আপনি যে ট্র্যাকারটা পূরণ করেছেন, সেখান থেকেই কিন্তু আপনি জেনে গেছেন যে আপনার কতটুকু টাকা অবশিষ্ট আছে। আপনার সমস্ত রকমের ফান্ডামেন্টাল এক্সপেন্স বা মৌলিক খরচ মেটানোর পর যে পরিমাণ টাকা অবশিষ্ট থাকে, সেটাই হচ্ছে এই পরিমাণ টাকা। যত বেশি সম্ভব ততটুকু নিন এবং আপনার হাই ইন্টারেস্ট রেটের লোনগুলো পরিশোধ করার জন্য এই টাকাটা ব্যবহার করুন। আপনার হাই ইন্টারেস্ট রেটের লোনগুলো পরিশোধ হওয়ার পরে আপনি লো ইন্টারেস্ট রেটের লোনগুলো পরিশোধ করার আগে ইমার্জেন্সি ফান্ড সিকিউর করার দিকে মনোযোগ দিবেন। এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি দ্রুত অগ্রগতি অর্জন করতে পারবেন। আপনার মৌলিক যে খরচ, মৌলিক খরচের 3 থেকে 6 মাসের সঞ্চয় করে শুরু করুন। যদি আপনার চাকরি স্টেবল হয়, তাহলে আপনি 3 মাসের লক্ষ্য নিয়ে শুরু করবেন। আর যদি আপনার চাকরি আনপ্রেডিক্টেবল হয়, যে কোনো সময় চলে যেতে পারে, এরকম হয়, তাহলে আপনি 6 মাসের লক্ষ্য নিয়ে এগিয়ে যান। কিন্তু মনে রাখতে হবে যে এখানে থেমে থাকলে চলবে না। অনেকে নগদ টাকা জমা করতে গিয়ে ফিনান্সিয়াল গ্রোথটাকে থামিয়ে দেন। এটা না করে 4র্থ মাস থেকেই আপনি আপনার ইমার্জেন্সি ফান্ড গঠনের সাথে সাথে ইনভেস্টমেন্ট করাও শুরু করবেন। যাই হোক, ইমার্জেন্সি ফান্ড অ্যাক্সেসিবল হওয়া উচিত, কিন্তু এতটাও অ্যাক্সেসিবল হওয়া উচিত না যে চাইলেই ভেঙে ফেলা যায় এরকম। কারণ খুব বেশি অ্যাক্সেসিবল হলে টাকা খরচ হয়ে যায়। যেহেতু টাকা তোলা সহজ, তো কোনো একটা প্রয়োজন হলে ইমার্জেন্সি ফান্ড থেকে টাকা তুলে খরচ করা হয়ে যায়। এজন্য এখানে বলা হচ্ছে যে ইমার্জেন্সি ফান্ড রাখার বেস্ট প্লেস হচ্ছে হাই ইন্টারেস্ট রেটের কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট। মান্থ নাম্বার 4, আপনার ইমার্জেন্সি ফান্ডের বাকি অংশ জমা করার সাথে সাথে এই পর্যায়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করুন। ইনভেস্টমেন্টকে শুরুর দিকে জটিল, ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। অনেকে এটা মনে করেন যে বছরের পর বছর, অনেক বছর সঞ্চয় করার পর ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। কিন্তু আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, তত বেশি সম্পদ তৈরি করতে পারবেন। আপনাকে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে না, আপনি দুটোই একসাথে করতে পারবেন। স্টেপগুলো এরকম হবে: প্রথমে আপনি ইমার্জেন্সি ফান্ড গঠনের দিকে অগ্রাধিকার দিবেন। এর পরের স্টেপে আপনি 70% ইমার্জেন্সি ফান্ডে দিবেন, 30% ইনভেস্ট করবেন। তারপর 50-50। নেক্সট, যখন আপনার ইমার্জেন্সি ফান্ড তৈরি হয়ে যাবে, তখন আপনি সম্পদ তৈরিতে 100% মনোনিবেশ করতে পারবেন। এভাবে করলে আপনি সবসময় এগিয়ে যাবেন, আপনার নিজের জন্য সিকিউরিটি বিল্ড করবেন এবং সম্পদ বৃদ্ধি করবেন। 5ম মাসে ইনকাম বাড়ানোর কথা বলা হয়েছে। আপনি যে কাজ করছেন সেটা তো করছেনই, পাশাপাশি সাইড ইনকাম তৈরি করার জন্য আপনি নতুন কিছু ট্রাই করতে পারেন। সেটা কোনো একটা স্কিল সেল করা হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, আপনার যদি কোনো হবি থাকে হবিকে মনিটাইজ করা হতে পারে। অনলাইনে আপনি একটা ইনকাম স্ট্রিম গড়ে তুলতে পারেন প্রাথমিকভাবে। এটা করতে পারলে আপনার সঞ্চয় এবং বিনিয়োগ স্পিড আপ হবে। সো মান্থ নাম্বার 5 হচ্ছে আপনার আয় বৃদ্ধি করার মাস। মান্থ নাম্বার 6-এ আপনি অটোমেট করবেন এবং অপটিমাইজ করবেন। আপনি নিশ্চয়ই ডিসিশন ফ্যাটিগ এই টার্মটা শুনেছেন। এটা একটা সাইকোলজিক্যাল টার্ম, যেখানে দিনে আমরা যত বেশি সিদ্ধান্ত নেই, আমাদের সিদ্ধান্ত তত খারাপ হতে থাকে। দিনের শেষে আমাদের ব্রেন এতটাই ক্লান্ত হয়ে যায় যে আমরা তখন সহজ কাজগুলোকেও এড়িয়ে যেতে থাকি। যেমন এক্সারসাইজ স্কিপ করি, আর্থিক অনেক বিষয় এড়িয়ে যাই, এরকম ছোট ছোট আরো অনেক কিছু।
আর এই জায়গাটাতেই অটোমেশনের প্রয়োজন। অটোমেশন আপনার ফাইন্যান্স ম্যানেজ করার শক্তিশালী টুলগুলোর মধ্যে একটি। যখন আপনি সঞ্চয়, বিনিয়োগ বা বিল পরিশোধ করার জন্য ম্যানুয়াল ডিসিশনের উপর নির্ভর করেন, তখন আপনার ইনকনসিস্টেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু মাসে আপনি রেগুলার থাকবেন, আবার যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন তখন আপনি এই দিকটাতে পিছিয়ে পড়বেন। এজন্যই অটোমেশনটা জরুরি। এই মাসে আমরা দুটো কাজ করছি। প্রথমত আমাদের মানি সিস্টেম বা অর্থ ব্যবস্থাকে অটোমেট বা স্বয়ংক্রিয় করার চেষ্টা করছি। বিভিন্ন বিল, ইউটিলিটিস, রেন্ট, ফিক্সড এক্সপেন্স, ইন্স্যুরেন্স এগুলো মাসের একটা নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্ট থেকে বা ডেবিট কার্ড থেকে অটোমেটিক্যালি কেটে নেবে। এটা আগে থেকে সেট করে রাখলে ম্যানুয়ালি এটার জন্য আর সময় বের করতে হবে না। অনেক সময় আমরা অনেক পেমেন্ট করতে ভুলে যাই, তখন লেট ফি দিতে হয়। যদি অটোমেশন করা থাকে তাহলে এই ঝামেলাগুলো এড়ানো যাবে। তারপর আমরা আমাদের সঞ্চয় এবং বিনিয়োগ অটোমেট করব। সেভিংস, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং রিটায়ারমেন্ট ফান্ডে টাকা ট্রান্সফারের একটা সময় নির্ধারণ করে দিব। আর এই পর্যায়ে এসে আপনি তো জেনেই গেছেন যে কোন খাতের জন্য কতটুকু বরাদ্দ করতে হবে, কতটুকু নির্ধারণ করতে হবে, কারণ এর মধ্যে আপনি ফিগার আউট করে ফেলেছেন যে আপনার আর্থিক অবস্থা কেমন। আপনি জানেন যে আপনার মৌলিক জীবনযাত্রার খরচের জন্য কত টাকা প্রয়োজন। তাই আপনি এটাও জানেন যে আপনার সঞ্চয় এবং বিনিয়োগের জন্য কত টাকা বরাদ্দ করতে হবে, কত টাকা আপনি বরাদ্দ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার দৈনন্দিন খরচ, আপনার ফান্ড মানি বা দৈনন্দিন খরচের জন্য আপনি একটা আলাদা অ্যাকাউন্ট বা আলাদা কার্ড ব্যবহার করতে পারেন। এটা বাজেট তৈরি করাকে সহজ করে তোলে, কারণ যখন টাকা শেষ হয়ে যায় তখন আপনি জানেন যে ওই পার্টিকুলার খাতে এই মাসের জন্য আপনার টাকা শেষ হয়ে গেছে। তারপর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা এবং সমন্বয় করা। কারণ আপনার আর্থিক পরিস্থিতি যেমন সবসময় এক জায়গায় স্থির হয়ে থাকবে না, সেরকম ভাবে আপনার আর্থিক পরিকল্পনাও একটা জায়গায় স্থির হয়ে থাকা উচিত নয়। আপনার আয়ের পরিবর্তন হবে, ব্যয়ের পরিবর্তন হবে, সেই সাথে সাথে আপনার আর্থিক লক্ষ্যেরও পরিবর্তন হবে। মাঝে মাঝে চেক করা এবং নিজেকে জিজ্ঞেস করা যে আমার অটোমেটেড সেভিংস এবং ইনভেস্টমেন্ট আমার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। আমার কি আয় বেড়েছে? যদি বেড়ে থাকে আমি কি আমার সেভিংস রেট আরেকটু বাড়াতে পারি? আর্থিক জগৎ ক্রমাগতই বিকশিত হচ্ছে, অনেক পরিবর্তন আসছে, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে, মানি সেভিং স্ট্র্যাটেজি, ট্যাক্স সংক্রান্ত বিষয় সবকিছু নতুন নতুন আপডেট আসছে। তাই আপনি যত বেশি নিজেকে এডুকেট করতে পারবেন তত ভালোভাবে স্মার্ট ফিনান্সিয়াল পদক্ষেপগুলোকে কাজে লাগিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এই বিষয়গুলো সম্পর্কে আরো জানতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে ফাইন্যান্স, মানি ম্যানেজমেন্ট, সেলফ গ্রোথ রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।